ফাংশনস অফ এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুটা আমাদের বডির হয়ে আসলে কী কাজ করে? এখানে একটা কোশ্চেন উঠতেই পারে যে ভাইয়া তুমি তো বলেছিলে যে এপিথেলিয়াল টিস্যু বলতে আসলে আমরা ওই টিস্যুকে বুঝাই যে নাকি আমাদের বডি কাভারিং বানায় দেয়। তো ওর কাজ তো তাহলে কাভারিংই বানানো, তাহলে ফাংশনস কথাটা কেন উঠতেছে? ও আর কি কাজ করবে? সো ব্যাপারটা কীভাবে করে নেন, এপিথেলিয়াল টিস্যুর অবশ্যই মেইন কাজ আমাদের বডির হয়ে আমাদের বডির অর্গানে বাইরে কাভারিং ক্রিয়েট করে দেওয়া। বাট বিসাইডস দ্যাট, এছাড়াও এপিথেলিয়াল টিস্যু আমাদের আরও কিছু কাজে ইনভলভ আছে। সো সব কিছু মিলেই আসলে আমরা এই ফাংশনসগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব যে কাভারিং বানানো ছাড়াও আর কোন কোন কাজগুলো সে করতেছে, কোন কোন আসলে ইম্পর্টেন্ট রোল সে প্লে করতেছে, সাবসিডিয়ারি সাইড হাসল বলতে পারেন ওর, হ্যাঁ ওর কোন কোন সাইড হাসল আছে, সব কিছু মিলে আমরা আসলে কথাটা বলতেছি। আমরা শুরুটা করেছি ওর যে মেইন পারপাস আমাদের বডির হয়ে, সেটাই আমরা ডিসক্রাইব করেছি, সেটাই আমরা বলার চেষ্টা করেছি। পয়েন্ট নাম্বার 1, ইট প্রোভাইডস কাভারিং টু অর্গানস। অফকোর্স আপনি আমাদের বডির অর্গানের বাইরে কাভারিং বানানো তো একজনেরই কাজ, নট মাসল টিস্যু, ওর কাজ তো আসলে কাভারিং বানানো না। নট কানেকটিভ টিস্যু, ওর কাজ তো কানেক্ট করে দেওয়া। নট নার্ভ টিস্যু, ওর কাজ তো হচ্ছে বিভিন্ন জিনিস সেন্স করতে হেল্প করা, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দেওয়া। সো কাভারিং বানানোর কাজ একজনকেই আসলে দেওয়া হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে একজনকেই আমাদের বডিতে, হুইচ ইজ এপিথেলিয়াল টিস্যু, রাইট? পয়েন্ট নাম্বার 2, ইট ফাংশনস অ্যাজ দ্য লাইনিং অফ অর্গানস। হোয়াট ইজ দিস? সো লাইনিং মানে অ্যাকচুয়ালি কি? আমরা একটু কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই আসলে। বলেন, আপনি খুব সহজ করে চিন্তা করেন, আপনি এক্সাম দিতে বসছেন, এক্সাম পেপারে খাতায় পেজটাতে আপনি লাইন টানতেছেন, এই সময় আপনি কি বলেন পেজের ঠিক মাঝখানে লাইন টানবেন? আপনি বলবেন ভাই এটা অ্যাবসার কথাবার্তা বলতেছো তুমি, কেন মাঝে লাইন টানবো? আমিও এটাই বলতেছি, আপনি কেন মাঝে লাইন টানবেন? আপনি তো টানবেন হচ্ছে এর পাশ দিয়ে, মার্জিন দিয়ে, রাইট? আপনি একবারে ওর সারাউন্ডিং দিয়ে সাইডে লাইন টানবেন, দ্যাট ইজ ইট। আপনি যদি একটা পেজের সারাউন্ডিং চারপাশ দিয়ে লাইন টানেন, মার্জিন করেন, তাহলে সেম কথা আপনি এপিথেলিয়াল টিস্যুও কোনো একটা অর্গানের মাঝে দিবেন না, চারপাশ দিয়ে সারাউন্ডিং দিয়ে কিন্তু আপনি রাখতেছেন ওকে কাভারিং বানানোর জন্য ওই অর্গানের। সো দ্যাট ইজ ইট। তাহলে কোনো একটা অর্গানের লাইনিংয়ে এপিথেলিয়াল টিস্যু থাকে, এর মাঝে থাকবে না। কাভারিং মানেই হচ্ছে সারাউন্ডিংয়ে থাকা, কোনো অর্গানকে সারাউন্ড করা, হুইচ ইজ কোনো একটা অর্গানের লাইনিং হিসেবে কাজ করা। এটা এভাবে করে মনে রাখলেই আমরা ইনশাআল্লাহ খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা এই 2 নাম্বার পয়েন্টটা তাহলে আমরা পড়ে শেষ করতে পারলাম। ইট ফাংশনস অ্যাজ দ্য লাইনিং অফ অর্গানস। কোনো একটা অর্গানের কাভারিং বানায় দেয় আসলে যে কথা, কোনো একটা অর্গানের বা অর্গানগুলো লাইনিং হিসেবে কাজ করে, অ্যাকচুয়ালি ভাইয়া সেম কথা। 3 নাম্বার পয়েন্টে আসবো, এটা আরও সহজ। সিক্রেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস। থিঙ্ক লাইক দিস, আমাদের যে স্কিন, অফকোর্স স্কিন হচ্ছে আমাদের বডির কাভারিং, রাইট? সো এটা আমাদের কোন টিস্যু হবে? কাভারিং বানাচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এখন ভাইয়া বলো, স্কিন দিয়ে যে সিক্রেশন হয়, বাইরে বের হয়ে আসে সোয়েট, এটা কি ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট প্রোডাক্ট কিনা? অফকোর্স তুমি আমার সাথে অ্যাগ্রি করবা। আমাদের মেইন ওয়েস্ট প্রোডাক্ট যদিও ইউরিন, বাট আমাদের সোয়েট কিন্তু আরেকটা ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে এই ওয়েস্ট প্রোডাক্ট সোয়েটকে বাইরে বের করে দিচ্ছে, সিক্রেট করা, কোথাও বাইরে বের করে দেওয়া। তাহলে এই সিক্রেট করতেছে, বের করে দিচ্ছে কিন্তু আমাদের সোয়েটকে, আমাদের স্কিনটাই, স্কিনের যে পোরগুলো আছে, ছিদ্রগুলো আছে, সেগুলো দিয়েই কিন্তু স্কিন সোয়েটকে বাইরে সিক্রেট করে দিচ্ছে। সো সিক্রেশন অফ ওয়েস্ট প্রোডাক্ট। 4 নম্বর পয়েন্ট, অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস। আমরা একটু বুঝতে হবে এটা যেন আমি আপনাকে বুঝাতে পারি খুব সুন্দর করে, এজন্য এই ছবিটা ড্র করা। খেয়াল করবো ভাইয়া, এইটা কি? এইটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, রাইট? দিস ইজ লার্জ ইন্টেস্টাইন। আমি আর ফুল আঁকি নাই, কারণ এটা তাহলে খুব ক্লামজি একটা ছবি হয়ে যেত, অনেক কিছু একসাথে ড্র করতে হতো। এটা লার্জ ইন্টেস্টাইন, এটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইন। সো তোমরা জানো মেবি যে স্মল ইন্টেস্টাইন হচ্ছে আমাদের বডি সেই অর্গানটা, সেই প্লেসটা যেখানে শুধুমাত্র খাবার ডাইজেস্টই হয় না, আফটার ডাইজেশন কমপ্লিট হয়ে যায়, এবং ডাইজেশনকে কমপ্লিট করে স্মল ইন্টেস্টাইনে কিন্তু আমরা খাবারকে আবার অ্যাবজর্ভ করে ফেলি। ও হোয়াট অ্যাবাউট অ্যাবজর্পশন? অ্যাবজর্ভ করা মানে হচ্ছে আমরা স্মল ইন্টেস্টাইনের ভেতর থেকে নিউট্রিয়েন্টস
বলে আমরা যেগুলোকে চিনি, মানে খাবারকে ডাইজেস্ট করার পর আমরা যে নিউট্রিশনগুলো পাই, ইউজফুল যে আমরা প্রোডাক্টসগুলো পাচ্ছি, ওই নিউট্রিয়েন্টসগুলোকে আমরা আমাদের ব্লাডে টেনে নিয়ে আসবো। একবার সহজ সুন্দর করে বাংলায় বললে বোঝানোর জন্য, যে ওগুলোকে আমরা ছিল স্মল ইন্টেস্টাইনের ভিতরে, তাকে আমরা টেনে কই নিয়ে আসবো, আমরা ব্লাডে নিয়ে আসবো। কেন নিয়ে আসতে হবে খেয়াল করো ভাইয়া, যদি তুমি ডাইজেস্ট করার পর ওই নিউট্রিয়েন্টসগুলোকে স্মল ইন্টেস্টাইনের ভিতরে রেখে দাও, তাহলে সে তো স্মল ইন্টেস্টাইন থেকে আলটিমেটলি কোথায় চলে আসবে? লার্জ ইন্টেস্টাইনে। নিউট্রিয়েন্ট যদি লার্জ ইন্টেস্টাইনে আসে, তাহলে লার্জ ইন্টেস্টাইন দিয়ে আমরা ঘুরতে 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 কিন্তু এই যে রেকটাম, লাস্টে আমাদের কি অ্যানাস দিয়ে বডির বাইরে বের হয়ে যাবে। তাহলে তুমি ভাইয়া খাইলাই বা কেন? আবার তুমি ওই নিউট্রিয়েন্টগুলোকে বেরিয়ে বা করে দিলা কেন? আমার কথা তুমি বুঝতে পারতেছো? আমরা তো খেয়েছি, ডাইজেস্ট করেছি সো দ্যাট নিউট্রিয়েন্টগুলোকে বডিতে আমরা ডিফারেন্ট পার্টসে কাজে লাগাতে পারি, আমরা যেন এনার্জি প্রডিউস করতে পারি আমাদের ওয়েলবিংয়ের জন্য। তুমি যদি ওই নিউট্রিয়েন্টগুলোকে বডি থেকে বেরি করে দাও, এক্সপেলই করে দাও, তাহলে আর তোমার খাওয়ার কি প্রয়োজন ছিল? ডাইজেস্টই বা করার কি প্রয়োজন ছিল? তার মানে নিউট্রিয়েন্টগুলোকে তো আমরা বের করবো না, আমরা যেগুলো রাফেজ, যেগুলোকে আমরা আনডাইজেস্টেড, যেটা ডাইজেস্ট করতে পারি না, সেগুলোকে না আমরা বের করে দিব। তাহলে আফটার ডাইজেশন যেগুলো ইউজফুল প্রোডাক্টস, নিউট্রিয়েন্টসগুলোকে আমরা বডিতে টেনে নিব বা অ্যাবজর্ভ করব। এই টেনে নিতে বা অ্যাবজর্ভ করতে আসলে হেল্প করে কে? এই যে খেয়াল করো, এই যদি হয় আমাদের স্মল ইন্টেস্টাইন, এই যে এটা স্মল ইন্টেস্টাইনের ভিতরের হলো স্পেস, বা আমরা যাকে বলি লুমেন, লুমেন লুমেন বা হলো স্পেস, এর ভিতরেই আমরা ধরে নিচ্ছি কি আছে, আমাদের ওই যে ডাইজেস্টেড ফুড বা নিউট্রিয়েন্টস আছে। আর এই হচ্ছে আমাদের ব্লাড, সামনে আমাদের ব্লাড ভেসেল, ভেইন বা ব্লাড। তাহলে আমরা কি করব? আমরা এই যে স্মল ইন্টেস্টাইনের ভেতরে থাকা নিউট্রিয়েন্টগুলোকে টেনে আমরা নিয়ে আসবো ব্লাডে। কেন নিয়ে আসবো ব্লাডে? কারণ ব্লাডই তো আমাদের বডির ট্রান্সপোর্ট সিস্টেম। এরপর ব্লাডই তো ওই নিউট্রিয়েন্টগুলোকে ক্যারি করে বডির যেখানে যেখানে লাগবে ওখানে ওখানে পৌঁছায় দিবে। স্টোর করতে হলে লিভারে নিয়ে বলবে স্টোর করেন, পরে আপনি এগুলোকে আপনার কাজে লাগবে, এগুলো দিয়ে পরে আপনি এনার্জি বানায়েন। সো মেইন ব্যাপারটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ভেতরে থাকা নিউট্রিয়েন্টগুলোকে টেনে আমাদের নিয়ে আসতে হবে ব্লাডে, দেন ওগুলোকে ব্লাড দিয়ে ক্যারি করে আমরা এরপরে যা খুশি করা করতেছি। এই যে প্রথম পার্টটুকু বললাম, স্মল ইন্টেস্টাইনের ভেতরে, আমার কার্সারটা ফলো করেন, ধরেন আমার কার্সারটা হচ্ছে নিউট্রিয়েন্ট, সে এখন আছে ইনসাইড দ্য স্মল ইন্টেস্টাইন, সহজ করে বলতে হবে, এবং সে আসবে কোথায়? ব্লাডে। তার জন্য বলেন এই যে এই ব্লাড আর ইনসাইড দ্য স্মল ইন্টেস্টাইন, এই দুইজনের মাঝে কি আছে? এই যে লাইনিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন, হুইচ ইজ ওয়াল অফ দ্য স্মল ইন্টেস্টাইন, হুইচ ইজ কাভারিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন। এটা স্মল ইন্টেস্টাইনে কাভারিং না বা ওয়াল না, আর আমরা মাত্র পড়ে আসলাম সারাউন্ডিংয়ে কে থাকে? লাইনিং না এটা। আর লাইনিংয়ে বলেন কোন টিস্যু আছে? এপিথেলিয়াল টিস্যু। তার মানে এই যদি হয় স্মল ইন্টেস্টাইনের ভিতরে হলো স্পেস, স্মল ইন্টেস্টাইনের চারদিকে ওয়ালটা বানাচ্ছে কে? কোন টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইনের ওয়ালে থাকা এপিথেলিয়াল টিস্যুটা যদি কোনো কারণে কোঅপারেট না করতো, তাহলে বলেন কখনোই কিন্তু ভেতরে থাকা খাবারগুলো বাইরে বের হয়ে আসতে পারতো না, বরঞ্চ থিঙ্ক আদারওয়াইজ। এই স্মল ইন্টেস্টাইনের ওয়ালে থাকা এপিথেলিয়াল টিস্যুটাই আসলে কি করে? খাবারগুলোকে ওরাই আসলে ভেতর থেকে টেনে বের করে বরঞ্চ বাইরে ব্লাডের কাছে প্রোভাইড করতেছে। একেই আসলে আমরা বলি অ্যাবজর্ভ করে নেওয়া, এক জায়গা থেকে বের করে আরেক জায়গায় নিয়ে আসা, অ্যাবজর্ভ করা, টেনে নেওয়া। তাহলে এই যে ইনসাইড দ্য স্মল ইন্টেস্টাইন আমাদের যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ভ করে ব্লাডে প্রোভাইড করার কাজটাই করে আসলে আমাদের স্মল ইন্টেস্টাইনের ওয়ালে বা লাইনিংয়ে থাকা এপিথেলিয়াল টিস্যু। এটাই আসলে আমরা ওই পরের পয়েন্টটাতে আমরা দেখেছিলাম, হুইচ ইজ পয়েন্ট নাম্বার 4, অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ভ করে, আর আমরা যে ওয়াটার খাচ্ছি তার কিছু ওয়াটারকেও সে কিন্তু অ্যাবজর্ভ করে আমাদের ব্লাডে নিয়ে আসতেছে। তারপরে আসো 5 নাম্বার, ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট অফ স্পেসিফিক ম্যাটেরিয়ালস। এইটার মানে আমি দেখেছি অফলাইন ব্যাচে ম্যাক্সিমাম ছেলে মেয়ে আপনারা পারেন না। হোয়াট ইজ ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট? খুব ইজি ওয়েতে বুঝাবো আমি, আসেন খেয়াল করেন। জেনে রাখতে হবে আপনাকে, যত কিছু আপনি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, যতটুকু বাড়তি শেখা যায়, শিখে ইন্টারে আপনি উঠতে পারেন আলহামদুলিল্লাহ। খেয়াল করবো, দেয়ার আর বেসিক্যালি 2 টাইপস অফ ট্রান্সপোর্ট।
একটাকে আমরা বলতেছি প্যারা সেলুলার ট্রান্সপোর্ট, আরেকটাকে আমরা বলতে পারি বা বলি হচ্ছে ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট। আমার মনে হয় না এত কষ্ট করে আপনাকে আসলে এগুলো পড়তে হবে, রিডিংও পড়তে হবে। আমি যে ছবিটা ড্র করেছি এইটুকু রেফারেন্স হিসেবে আমি নিয়েছি, এবং এটাকে বোঝানোর জন্য আমি যে ছবি ড্র করেছি আমার মনে হয় সেটাই আপনার জন্য এনাফ হবে, ছবিটাই এনাফ হবে। ফর এক্সাম্পল আপনি খেয়াল করেন, আমরা ধরে নিই একটা সেল, এটা আরেকটা সেল, তাহলে ট্রান্সপোর্টটা যদি হয় সেলের ভেতর দিয়ে থ্রো দ্য সেল, বলেন এই যে সেল মেমব্রেন, এই যে সেল মেমব্রেন, এখন এইটা কি বলেন, এটা কিন্তু সেলের ভিতরে কি বলেন, কি দিয়ে ফিল আপ থাকে, সাইটোপ্লাজম। তাহলে কোনো কিছুকে আপনি ট্রান্সপোর্ট করতেছেন, আমি একটু আপনাকে এভাবে করে দেখাই। সাপোজ আমি তখন আঁকতে ভুলে গিয়েছিলাম, এই যে এগুলোকে আমরা বলেন কি বলবো, এগুলো হচ্ছে অফকোর্স এগুলো হচ্ছে সেলের মধ্যে সাইটোপ্লাজম। তাহলে অন ফার্স্ট সিনারিও আমরা যেটা বুঝতে পারতেছি, ট্রান্সপোর্টটা হচ্ছে এই যে সেলের মেমব্রেন তো পাস করলো, ভিতরে সাইটোপ্লাজমকেও পাস করে চলে গেল। তাহলে এভাবে করে আমরা কি বলতে পারি, থ্রো দ্য সেলস, সেলের ভিতর দিয়ে যাবে, একে আসলে আমরা কি বলি, ট্রান্স সেলুলার। আর যদি ট্রান্সপোর্টটা এই সাইটোপ্লাজম, সেল মেমব্রেন এগুলোর থ্রো দ্য সাইটোপ্লাজম, থ্রো দ্য সেল যদি না যায়, বরঞ্চ দুইটা সেলের মাঝখানে যে স্পেসটা আছে, ইন্টার বলেছিলাম, ইন্টার সেলুলার স্পেস, যদি ওই স্পেসের ভিতর দিয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো, প্যারা সেলুলার ট্রান্সপোর্ট। তাহলে খেয়াল করেন, এই যে প্যারা সেলুলার ট্রান্সপোর্ট রেফার্স টু দ্য ট্রান্সফার অফ সাবস্টেন্সেস অ্যাক্রস দ্য এপিথেলিয়াম। হ্যাঁ, এপিথেলিয়ামকে তো পাস করতেছে, বাট এপিথেলিয়াম মানে এপিথেলিয়াল টিস্যুয়ের সেলগুলোর ভিতর দিয়ে যাচ্ছে না, বরঞ্চ এপিথেলিয়াল টিস্যুয়ের সেলের মাঝখানে যে ইন্টারসেলুলার স্পেস আছে, ওই স্পেস এর দিয়ে, ওই দুটা সেলের মাঝখানে যে স্পেস, সেই স্পেসটা দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড প্যারাসেলুলার। আর ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট বলতে আমরা বুঝতেছি ওয়্যার দ্য সাবস্টেন্সেস ট্রাভেল থ্রো দ্য সেল, সেলের ভিতরে যাচ্ছে। তাহলে আবার বলতেছি, তুমি এই জিনিসটা এভাবে করে মনে রাখো, খেয়াল করো, এই যে আমরা এটাকে এভাবে মনে রাখবো, বলো ফর এক্সাম্পল এখানে ধরো কোনো একটা কিছু, এটা কিন্তু যাচ্ছে, বলো কেমন করে, এখান থেকে এই যে এই পর্যন্ত আসলো, এরা এই যে বলেন তো কাভারিং বানাচ্ছে, যে লাইনিং এ আছে, এটা তাহলে কোন টিস্যু, এটা কিন্তু এপিথেলিয়াল টিস্যু, অফকোর্স দিস ইজ এপিথেলিয়াল টিস্যু, কাভারিং বানাচ্ছে কোনো কিছু, লাইনিং এ আছে, লাইনিং হিসেবে কাজ করতেছে, রাইট। তাহলে এই যে কোনো কিছু যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে, তাহলে এপিথেলিয়াল টিস্যু এর সেলের ভেতর দিয়ে আসতেছে, থ্রো দ্য সেল। তাহলে এই ট্রান্সপোর্টকে আমরা কি বলবো, ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট, ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট। যদি কোনো কিছু এপিথেলিয়াল টিস্যু এর সেলের ভিতর দিয়ে, আমরা মাত্র বললাম না ওই যে অ্যাবজর্ভ করি আমরা, আমরা যখন ওই যে খাবারকে অ্যাবজর্ভ করতেছিলাম, তাহলে বলেন, তাহলে খাবারটা আসলে স্মল ইন্টেস্টাইনের ভেতর থেকে ব্লাডে আসে আসলে কেমন করে, ওই এপিথেলিয়াল টিস্যু এর যে সেলগুলো আছে, সেলগুলোর ভেতর দিয়ে, তার মানে কি, থ্রো দ্য সেলস, সেলের পুরো ভেতর দিয়ে চলে আসে। এই জন্যই আমরা বলতেছি সেলের ভেতর দিয়ে আসা মানে কি করা, ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট হওয়া। এজন্যই বলতেছে এপিথেলিয়াল টিস্যু কিসে অ্যালাউ করে, এপিথেলিয়াল টিস্যু এর সেলগুলো ওদের ভেতর দিয়ে কোনো জিনিসের যাওয়াকে অ্যালাউ করে। কাইন্ড অফ এভাবে করে মনে রাখবেন যে এপিথেলিয়াল টিস্যু বলতে আমরা ওই টিস্যুকে বা ওর আন্ডারে থাকা ওই সমস্ত সেলকে বোঝাই যারা কিন্তু প্রয়োজনে কোনো সাবস্টেন্সকে অ্যালাউ করে, যে ব্রো তুমি আমার ভেতর দিয়ে যেতে পারো, ইউ ক্যান পাস থ্রো, সেলের ভিতর দিয়ে যাওয়া সম্ভব। তাহলে এই জন্যই বলতেছে ওরা অ্যালাউ করে ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট, হুইচ ইজ ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস কি দ্য সেল, থ্রো দ্য সেলস, সেলের ভিতর দিয়ে। ক্লিয়ার বস? ওকে, দেন আমাদের পরবর্তী পয়েন্টটা ছিল কি, ফাংশনের ছিল প্রোটেকশন অফ আন্ডারলাইং টিস্যুস। এইটা একবারেই সিম্পল, প্রোটেকশন অফ আন্ডারলাইং টিস্যুস। খেয়াল করবেন আপনি এই লেকচারটা, এই তো এটা ছিল কি, কানেকটিভ টিস্যু, এটা কি ছিল, মাসল টিস্যু। দেন আমরা ধরে নিচ্ছি এখানে কি আছে, নার্ভ টিস্যু। আর সবার বাইরে বলেন কে আছে, এপিথেলিয়াল টিস্যু। যে সবার বাইরে আছে, সবার বাইরে থেকে সে কি করতেছে, তার নিচে থাকা যে আদার্স যে টিস্যুগুলো আছে
সেগুলোকে আসলে প্রোটেক্ট করতেছে, তাই তো? তাহলে আপনার মাথার উপরে ধরা আছে ছাতা, তাহলে আপনার মাথার উপরে ছাতা থেকে তাহলে কি করতেছে? আপনার মাথাকে প্রোটেক্ট করতেছে। তাহলে যে উপরে থাকে সে তো কাজ, তার কাজ আসলে কি করা? নিচে থাকা আদার্স কে প্রোটেক্ট করা। তাহলে বলেন সবার বাইরে বা সবার উপরে বলেন কে আছে? এপিথেলিয়াল টিস্যু। তাহলে ওর কাজ তাহলে যে যে কাজটা হবে, আন্ডারলাইং যারা নিচে আছে এমন আদার টিস্যুগুলোকে প্রোটেক্ট করাই হচ্ছে ওর কাজ, এই তো। তারপর আমাদের পরের পয়েন্টটা আমরা একটু দেখে ফেলবো, লাস্ট পয়েন্ট ছিল মোস্ট প্রবাবলি, ইয়েস, সিক্রেশন অফ হরমোনস অ্যান্ড এনজাইমস। এটাকে আমরা এভাবে করে মনে রাখবো। মনে রাখতে হবে গ্ল্যান্ড বলতে আসলে আমরা কি বুঝি। গ্ল্যান্ড বলতে আসলে আমরা বুঝি হচ্ছে আমাদের বডিতে স্পেশাল কিছু এপিথেলিয়াল টিস্যু আছে। নর্মালি এপিথেলিয়াল টিস্যুর কাজ তো তুমি জানো, কাভারিং ক্রিয়েট করা, লাইনিং হিসেবে কাজ করা, লাইনিং ক্রিয়েট করা। কিন্তু যারা স্পেশাল এপিথেলিয়াল টিস্যু ওদের কাজ কিন্তু হরমোন বা এনজাইম নামে স্পেশাল কিছু কেমিক্যাল সাবস্টেন্সকে সিক্রেশন করা, তাই না? তাহলে আমরা যে হরমোনগুলো ইউজ করি, হরমোন দিয়ে তো আমরা আসলে সব কাজ করতেছি। আমাদের খাবার ডাইজেস্ট হচ্ছে কারণ হরমোন আমাদের ইনফ্লুয়েন্স করতেছে। ইভেন আমরা হ্যাপি হচ্ছি হরমোনের জন্য, আমরা লাভ ইমোশন ফিল করতেছি হরমোনের জন্য। এনজাইমগুলো কি কাজ করতেছে? আমাদের বডিতে কন্টিনিউয়াসলি যে অনেক অনেক কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ওই কেমিক্যাল রিয়াকশনের কে এক্সিলারেট করতেছে। রিয়াকশনটা হয়তো অনেক টাইম লাগতো, বাট এনজাইমের কারণে, এনজাইম ইজ অ্যাক্টিং অ্যাজ ক্যাটালিস্ট। এনজাইমের কারণে যেই কেমিক্যাল রিয়াকশনটা অনেক সময় নিয়ে হতো সেটা খুব সুইফটলি, খুব দ্রুত হতে পারতেছে, অ্যাক্সিলারেশন হচ্ছে দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন। তাহলে এই যে খুব গুরুত্বপূর্ণ কেমিক্যাল সাবস্টেন্সেস, হরমোনস অর এনজাইমস, এগুলোকেও প্রডিউস করা বা বাইরে যেখানে কাজ করতে হবে ওখানে পাঠানো বা সিক্রেট করা, এটাও কিন্তু স্পেশাল টাইপের এপিথেলিয়াল টিস্যুর কাজ। এবং ওই স্পেশাল এপিথেলিয়াল টিস্যুকেই আমরা কি বলবো? গ্ল্যান্ড। এজন্যই আমাদের আসলে বলা ছিল লাস্ট ফাংশনে যে এপিথেলিয়াল টিস্যু হুইচ ইজ স্পেশালটা আসলে যে গ্ল্যান্ড, তার কাজ সিক্রেশন অর আমরা বলতে পারি প্রোডাকশন অফ হরমোনস অ্যান্ড এনজাইমস। তাহলে এই ছিল আলহামদুলিল্লাহ আমাদের এপিথেলিয়াল টিস্যুয়ের ফাংশন। পরীক্ষা এটা 2 নম্বরের জন্য আসতে পারে। আমরা ইনশাল্লাহ এই 7টা পয়েন্ট মনে রেখে বলার চেষ্টা করব।